13 জুন 2025 মধ্যপ্রাচ্য জোনে আবারও এক আগুনে জ্বলছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে বহু বছর ধরে জমে থাকা উত্তেজনা এবার বিস্ফোরিত হয়েছে সরাসরি সামরিক সংঘাতে। টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাত করছে শহরের বুকে, যুদ্ধ বিমান গর্জে উঠেছে আকাশে, আর নিচে আতঙ্কিত সাধারণ মানুষ খুঁজছে নিরাপদ আশ্রয়স্থল। এই যুদ্ধ শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব ছড়িয়ে পড়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে, এমনকি গোটা বিশ্ব রাজনীতিতেও। এমনকি খোদ আমেরিকা এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। কিন্তু এখন কথা হলো, ডোনাল্ড ট্রাম্প কেন এই যুদ্ধে হঠাৎ করে থামানোর মধ্যস্থতা করেছে? আর এর সকল প্রশ্ন উত্তর খুঁজবো আজকের এপিসোডে। তো চলুন শুরু করা যাক। প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতি। আমরা সবাই জানি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত ও জটিল। তারা এই যুদ্ধে ব্যবহার করেছে মোট 4টি স্তরের সিস্টেম। প্রথমত আয়রন ডোম, তথা স্বল্প পাল্লার রকেট ঠেকাতে অত্যন্ত কার্যকর। এরপর রয়েছে ডেভিড স্লিং, যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করে। এরপর রয়েছে অ্যারো 2, যেটি উচ্চ গতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় ব্যবহৃত হয়। শেষে রয়েছে অ্যারো 3, যা স্যাটেলাইট লেভেলে বা মহাকাশে থাকা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম। এছাড়াও যুক্তরাষ্ট্রের সহায়তায় যুক্ত হয় পেট্রিয়ট মিসাইল সিস্টেম SM-3 ইন্টারসেপ্টরস, যার প্রতিটির দাম $30 মিলিয়ন পর্যন্ত। তবে এখন প্রশ্ন থেকেই যায়, এসব প্রতিরক্ষা ব্যবস্থা কি সত্যিই কোনো কাজে লাগে? এর উত্তর খুব সহজেই দেওয়া সম্ভব, যেটি হলো না। ইরান প্রথমত হামলা করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর, কেননা এসব প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারলে ইরান ইসরায়েলে খুব সহজে হামলা করতে পারবে। যে কথা সেই কাজ, ইরান প্রতিটি ব্যবস্থা অকেজো করে ফেলে। এরপর ইরান জানায় তারা ইসরায়েলের আকাশ সীমা এখন তাদের হাতে। এরপর থেকে ইরান ইসরায়েলে শুরু করে তাদের মিসাইল এবং ড্রোনের বৃষ্টি। ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যেসব অ্যান্টি মিসাইল সিস্টেম ব্যবহার করেছিল তার প্রত্যেকটির দাম ছিল ব্যাপক পরিমাণ। যেমন আয়রন ডোম $50,000 থেকে $1 লক্ষ, ডেভিড স্লিং এর $7 লাখ থেকে $10 লক্ষ, অ্যারো 3 থেকে $4 মিলিয়ন, এবং যুক্তরাষ্ট্রের SM-3-তে $10 থেকে $30 মিলিয়ন, যা ছিল একটি মিসাইলগুলোর দাম। তাহলে একবার ভেবে দেখুন ইসরায়েল কতগুলো মিসাইল খরচ করেছে এবং সেগুলোর দাম কেমন হতে পারে। বিমান হামলা। মাত্র 12 দিনের যুদ্ধে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো চালাতে খরচ হয়েছে বহু $বিলিয়ন। প্রতিটি ঘন্টায় জ্বালানি, মিসাইল, ওয়ারপ্লেন মেইনটেনেন্স সব মিলে এই যেন এক আকাশে উড়ন্ত ডলার। সংঘাত শুরু হওয়ার সময় থেকেই ইসরায়েল একটু সময় নষ্ট না করে বিমানগুলো হামলা শুরু করে ইরানের উপর। তাদের F-35, F-15 ও F-16 জেট ফাইটারগুলো ইরানের বিভিন্ন ঘাঁটি, রাডার স্টেশন ও মিসাইল লঞ্চ সাইট লক্ষ্য করে টার্গেট করে। ইসরায়েল প্রতিদিন ইরানের আকাশে পাঠিয়েছে শতাধিক ফাইটার জেট। প্রতিদিন তারা পরিচালনা করেছে অন্তত 150 থেকে 200টি এয়ার স্ট্রাইক। আপনারা জানলে অবাক হবেন যে প্রতিটি F-35 যুদ্ধ বিমান চালাতে 1 ঘন্টায় খরচ হয় প্রায় $10,000, আর একটি স্ট্যান্ডার্ড বিমান মিশনের সময় লাগে 3 থেকে 5 ঘন্টা। অর্থাৎ শুধু এক মিশনে একটি বিমান খরচ করে $30 থেকে $50,000। যদিও ইসরায়েল শুধু একটি ফাইটার জেট দিয়ে যুদ্ধ করেনি, তারা সেখানে নিয়ে গেছিল অসংখ্য ফাইটার জেট। হিসেব করে দেখা যায় প্রথম দিনে বিমান অপারেশনে খরচ হয় প্রায় $300 থেকে $400 মিলিয়ন। প্রথম সপ্তাহে শুধু বিমান হামলায় খরচ হয়েছে $5 বিলিয়ন। এছাড়া প্রতিটি মিসাইল, বোমা, ইলেকট্রনিক জ্যামার, রাডার সাপোর্ট সিস্টেম, পাইলটের ট্রেনিং সহ সবকিছুর খরচ আলাদা রয়েছে। ইসরায়েল বলে তারা কোনো ফাইটার জেট হারায়নি, তবে ইরানের সংবাদ মাধ্যম থেকে জানা যায় তারা 3টি F-35 জেট ভূপাতিত করেছে। তবে ইসরায়েল স্বীকার করেছে তারা হারিয়েছে অন্তত 6টি গুরুত্বপূর্ণ ড্রোন, যার মধ্যে ছিল 3টি হেরমাস 900 সার্ভেলেন্স ড্রোন, 3টি LIA-10 কম্বো ড্রোনস। এই হামলা পরিচালনায় দিনের পর দিন বেড়েই চলেছে খরচের পরিমাণ। এক পর্যায়ে তারা এসব খরচ বহন করার ক্ষমতা হারিয়ে ফেলে। এ পর্যায়ে বলুন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সামরিক স্থাপনা ক্ষয়ক্ষতি। ইরান থেকে এসে আঘাত হানে ইসরায়েলের উপর শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এই হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের সেনা ঘাঁটি, রেডার সিস্টেম, বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ সামরিক ইনফ্রাস্ট্রাকচার সমূহ। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম যেমন আয়রন ডোম ও অন্যান্য অ্যান্টি মিসাইল সিস্টেম অনেক হামলা প্রতিহত করলেও কিছু হামলা ইসরায়েলের ভিতরে প্রবেশ করতে সক্ষম হয়। তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তর কিরিয়ায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইসরায়েলের এই প্রধান সামরিক সদর দপ্তরের আশেপাশে। বৃহৎ ক্ষতি না হলেও নিরাপত্তা ব্যবস্থা এবং অফিস ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এই হামলা ইসরায়েলের কেন্দ্রীয় সামরিক জায়গাগুলোতেও আঘাত হানে। এছাড়াও ইসরায়েলের উত্তরাংশে অবস্থিত হেইফা নেভাল বেস নৌঘাটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করে। নৌযান ও সাবমেরিনে কিছু ডবিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। সাময়িকভাবে দেশটির কার্যক্রম ব্যাহত হয়। আরও ক্ষয়ক্ষতি হয় রাডার ও কমিউনিকেশন সেন্টারে। দেশ জুড়ে অনেক রাডার স্টেশন ও যোগাযোগ ব্যবস্থা আক্রমণের শিকার হয়। কিছু জায়গায় সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হয়, যা সামরিক পরিকল্পনায় প্রভাব ফেলে। ইসরায়েল দাবি করে এসব হামলায় সামরিক কার্যক্রম সাময়িকভাবে বিঘ্ন ঘটেছে, তবে বৃহৎ কোনো বিমান ঘাঁটি বা স্থায়ী সামরিক অবকাঠামো ধ্বংস হয়নি। তবে এখন কথা হলো, তারা সবসময় অল্প ক্ষয়ক্ষতির কথা বলে থাকে। তবে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা ভাইরাল হওয়া ভিডিওগুলো থেকে তাদের ক্ষয়ক্ষতি অনুমান করতে পারছে। সামরিক খরচ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হতে পারে। ভূরাজনীতি। ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান শক্তি। তার প্রভাব বিস্তার শুধু দেশটির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সিরিয়া, ইয়েমেন, লেবানন ও ইরাকও বিস্তৃত। সৌদি আরব, ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে তাদের। 2025 সালের পূর্বে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কঠোর নিষেধাজ্ঞা ও সামরিক চাপ বেড়েছে। তাই ইরান চেষ্টা করেছে নিজের সুরক্ষা ও প্রভাব বজায় রাখতে আঞ্চলিক শক্তির সঙ্গে মোকাবেলা বাড়াতে। যুদ্ধ শুরু হলেও ইরান সরাসরি মিলে যুদ্ধ ঘোষণা করেনি। তার পরিবর্তে তারা বিভিন্ন রাষ্ট্র ও দলকে প্ররোচিত করেছে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম বাড়াতে। তবে তার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও কূটনৈতিক চাল খেলে রেখেছে, বিশেষ করে রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর রেখে। আর এই সম্পর্ক যুদ্ধের সময় কাজে লাগানো গেছে। যখন তাদের পাশে কেউ দাঁড়ায় নাই, ঠিক তখনই রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া ইরানকে সাহায্য সহযোগের দিক হাত বেরিয়ে দেয়। এমনকি ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তানও এসব দেশ ইরানকে সমর্থন দেয়, বিশেষ করে উত্তর কোরিয়া। তবে কেউ সরাসরি ইরানকে সামরিক সহায়তা দেওয়ার কথা বলেনি। যুদ্ধের সময় ইরান রাশিয়ার কাছে কোনো সামরিক সাহায্য চায়নি, এমনকি চীন এবং উত্তর কোরিয়ার কাছ থেকেও। তবে গুঞ্জন উঠেছিল চীন থেকে বিমান দিয়ে ইরানে বিভিন্ন সামরিক অস্ত্র নিয়ে আসা হচ্ছে। যদিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পরে ঘোষণা করেন তারা ইরানের জনগণের পক্ষে রয়েছে। এমনকি গোপন সংবাদ থেকে জানা যায়, ইসরায়েল যদি ইরানে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা করে, তাহলে পাকিস্তান ইরানের পক্ষ হয়েও তারাও ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র দিয়ে হামলা চালাবে। অন্যদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজনে রাশিয়া তাদের নিউক্লিয়ার ওয়ারহেড দিতে রাজি হয়েছে ইরানকে। যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ। ইরান ইসরায়েল যুদ্ধে হঠাৎ করে মাথা ঢুকিয়ে দেয় আমেরিকা। তারা তাদের 6টা বোমারু বিমান B-2 স্টিলথ বোম্বার্স দিয়ে ইরানের পারমাণবিক আন্ডারগ্রাউন্ড গুহায় হামলা চালায়। আর আমেরিকা এভাবেই জড়িয়ে পড়ে ইরান ইসরায়েল যুদ্ধে। তবে ইরানও থেমে থাকেনি। ইরান পরের দিন রাতের বেলা কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালায়। কিন্তু আমেরিকা কোনো সংঘাত না করে বেছে নেয় যুদ্ধবিরতির পথ, এবং তিনি বলেন ইরান ইসরায়েল এখন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এই ইরান ইসরায়েল যুদ্ধে প্রথম দিনেই ইসরায়েল খরচ করেছে প্রায় $725 মিলিয়ন। 2 দিনে খরচ দাঁড়ায় প্রায় $1.5 বিলিয়ন, এবং সর্বশেষ 12 দিনের যুদ্ধ শেষে মোট খরচ দাঁড়ায় $18 বিলিয়ন। আসলে ইসরায়েল বুঝতে পেরেছিল যুদ্ধবিরতি ছাড়া তাদের আর কোনো পথ বাকি নেই। বর্তমান সময়ে ইসরায়েলের জনগণ তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সমান সরকারের কাছে সম্পদ চায়। বুঝতে পারছেন দেশটির জনগণ যুদ্ধের বিপক্ষে ছিল। ইতিহাস বলে প্রতিটি যুদ্ধের মাঝে আসে বিরতি, আর প্রতিটি বিরতির মাঝে লুকিয়ে থাকে ভবিষ্যতের বিস্ফোরণ। ইরান ইসরায়েল যুদ্ধ থেমেছে, কিন্তু অনিশ্চয়তা এখনো চলছে। পরবর্তী অধ্যায় কি হবে সেটা সময় বলবে।